আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় দর্শক মণ্ডলী। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলার প্রবাদ থেকে আজ আমরা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছি। সংস্কার ও নির্বাচন, কোন পথে গণতন্ত্র? এই বিষয় নিয়ে আমি খুরশিদ আলম আপনাদের সামনে আছি এবং আমার সাথে আছেন দুজন বিশিষ্ট অতিথি, জনাব দিদারুল ইসলাম ভূঁইয়া এবং জনাব এম.এইচ রহমান ফুয়াদ। দিদারুল ইসলাম ভূঁইয়া অর্থ সমন্বয়কারী, জাতীয় নির্বাহী কমিটি, গণ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আমার সাথে আছেন জনাব এম.এইচ ফুয়াদ, আহ, যিনি যুগ্ম মহাসচিব, হিউম্যান রাইটস ফাউন্ডেশন বাংলাদেশ। কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ধন্যবাদ আপনারে। খুব ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত। আমরা আহ, বাংলার প্রবাদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে, আন্তর্জাতিক রাজনীতি ও দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিভিন্ন সমস্যার পিছনে সমস্যা নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের স্টুডিওতে আপনারা যুক্ত হওয়ার জন্য বাংলা প্রবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সর্বপ্রথম যে প্রশ্নটি জনাব দিদারুল ইসলাম কে বলতে চাই সেটা হচ্ছে, আমরা আসলে ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ গত জুলাই আগস্টে যেই ইয়েটা হয়েছে, এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলে আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা পেলাম, যে গভর্নমেন্টটি বিগিনিং থেকে স্টিল নাও আমাদেরকে সংস্কার সংস্কার বলে যে সময় আমাদের জনগণ থেকে নিচ্ছে, সেই সংস্কারের আসলে মৌলিক ভিত্তিটা কি, আপনি কি মনে করেন, এবং গত 7 মাস থেকে এই সংস্কারের আসলে দৃশ্যমান কোনো কিছু আপনি দেখতে পেলেন কিনা, এই বিষয়ে একটু আমাদেরকে বলুন, জনাব দিদারুল ইসলাম ভূঁইয়া। জি, অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক ভিত্তি যদি বলেন, আহ, মানে আমরা একটা জুলুমের মধ্যে ছিলাম, যুগের পর যুগ, 16 বছর টানা একটা জুলুমের মধ্যে ছিলাম। এর আগেও যে আমরা খুব একটা ভালো ছিলাম এমন না, কম বেশি সবসময় আমরা জুলুমের মধ্যে ছিলাম, কিন্তু এই গত 16 বছর ছিল একটা ভয়াবহ ফ্যাসিজমের একটা টেক্সট বুক এক্সাম্পল যেটাকে বলে আর কি। সো এরপরে আমরা অনেক চেষ্টা করছি, আমরা সবগুলো রাজনৈতিক দল অনেক চেষ্টা করছি। আমরা ধরেন যে 14-র ইলেকশন, 18-র ইলেকশন আমরা ব্যর্থ হয়েছি, 24-এর ইলেকশনও আমরা ঠেকাইতে ব্যর্থ হয়েছি। আমরা বিএনপির নেতৃত্বে আমরা প্রায় 63টা দল একসঙ্গে আমরা গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য যে দল এবং মঞ্চগুলো মিলায় প্রায় 63টা দল, ধরেন যে একরকম প্রচন্ড একটা প্রচেষ্টা আমাদের ছিল, অনেক ত্রুটি বিচ্যুতি সহকারেই। কিন্তু আমরা ধরেন যে সেই ইলেকশনটা আমরা বাতিল করতে পারি নাই। এরপরে আমরা আহ এক ধরনের আল্লাহ দিছে আর কি টাইপের, যে আমরা ধরেন যে ছাত্রদের একটা ছোট্ট একটা আন্দোলন, যে কোটার সংস্কার, বৈষম্য বিরোধ, এই একটা ছোট্ট আন্দোলন, তারা আসলে শুধুমাত্র চাইছেন যে তারা আসলে যাতে জব যে তারা করবেন সরকারি চাকরির ক্ষেত্রে তারা যাতে বৈষম্যের শিকার না হন, এতটুক একটা চাওয়া। এই একটুক চাওয়া থেকে দেখেন কোথা থেকে কি হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ আসলে রাস্তায় নামছে, অন্তত 90% মানুষ রাস্তায় নামছে, শেখ হাসিনারে দেশ ছেড়ে পালাইতে তারে বাধ্য করছে। তো এইটা একটা বিশাল ব্যাপার, এবং এইটাই আসলে এই সরকারের বলেন, এই আমাদের নতুন যে বাংলাদেশ আমরা চাই, সে বাংলাদেশে আসলে ভিত্তি হচ্ছে যে এইটা, যে এই গণ অভ্যুত্থান। এবং এটা দেরি হইতেছে কিনা বা আমি আপনাকে একটা জিনিস আটকাবো, সরি। নতুন বাংলাদেশ বলতে আসলে কি কি বোঝানো হয়? বাংলাদেশ কি ইতিপূর্বে পুরাতন ছিল, বা বাংলাদেশে কি কোনো বিপ্লব ঘটেছে, যে যে ওই বিপ্লবের ফলে বাংলাদেশের টোটাল কনস্ট্রাকশন, টোটাল যে রাষ্ট্রের যে কনস্ট্রাকশন, ওইটা রিপ্লেস করে এখন আরেকটা বাংলাদেশের সূচনা হলো, এরকম কিছু? মানে এইটা এই না যে আগে সবকিছুকে অস্বীকার করা। এটার মানে হচ্ছে যে এইটা, যে আগে আমাদের যে ব্যর্থতাগুলো ছিল, রাষ্ট্রের, সরকারের, যে আমাদের কোনো একটা নাগরিকের যান জবান সম্মানের কোনো অধিকার ছিল না, মৌলিক অধিকার ছিল না, নাগরিক অধিকার তো ধরেন যে দূরের বাত। তো এরকম একটা যে ব্যবস্থা ছিল, এইখান থেকে আমরা
ঘুরে দাঁড়াইছি, আমরা বলছি যে এই বাংলাদেশে এখন থেকে আর কোনো জুলুম নিপীড়ন নির্যাতন চলবে না, এখন থেকে কোনো বৈষম্য চলবে না। সো এটা একটা ফ্রেশ স্টার্ট, একটা নতুন যাত্রা। তার মানে এই না যে আগেরটাকে অস্বীকার করা, আগেরটার উপর বেস করে, আগেরটার উপর ভিত্তি করে আসলে এই নতুন যাত্রা। আচ্ছা, তারপর যেটা বলতে চাচ্ছিলেন? আপনার সেকেন্ড প্রশ্নটা আরেকবার যদি একটু করেন, আপনার সেকেন্ড প্রশ্নটা আমি ভুলে গেছি। আচ্ছা, আপনার আমার প্রশ্নের মূল দ্বিতীয় অংশ যেটা ছিল প্রশ্নটাই ছিল যে আসলে 7 সংস্কারের মাস। আসলে দৃশ্যমান কোনো কিছু, হ্যাঁ, সাদৃশ্য না, বা আপনি আপনি দৃশ্যমান 7 কিছু মাসের কথাটা, 7 মাসের কথাটা, হ্যাঁ, 7 রাইট, রাইট, মাসে, রাইট। 7 মাসে আসলে এই সরকার থেকে আমরা ধরেন যে অনেক কিছু যে চাইছি আমাদের এক্সপেকটেশনের তুলনায়, সেটা না। এখানে সরকারের সিরিয়াস অযোগ্যতা আছে, অদক্ষতা আছে, গাফলতি আছে, ব্যর্থতা আছে, অপরাধ আছে, সবকিছুই আছে। এবং যেটুক সফলতা সরকারের, সেটা হইলো যে বিদেশে অন্তত আমাদেরকে ধরেন যে যে অবমান গুলো করতো এর আগে, সীমান্তে বলেন, আমাদের দেশের বাইরে বলেন, আহ মানে অন্যান্য সব জায়গায়, এই জায়গাটায় একটা সিরিয়াস পরিবর্তন হয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা অন্তত মানে যে জবানের যে স্বাধীনতা, এইটা আমরা পাইছি। এখন আর আমাদের কথা বলতে ভয় করি না, সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলি, যেটা যৌক্তিক মনে করি সেই কঠোর সমালোচনা, সর্বোচ্চ কঠোর সমালোচনা করতেও কেউ আমরা দ্বিধা করি নাই, করতেছি না। এবং আমার মনে হয় সাধারণ জনগণও এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, অন্তত কথা বলার ক্ষেত্রে তারা কাউকে ছাড় দিচ্ছেন না। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। কিন্তু এর বাইরে যদি আপনি বলেন যে দ্রব্যমূল্য, এই মুহূর্তে হ্যাঁ দ্রব্যমূল্য এখন একটা ভালো জায়গায় আছে, কিন্তু মনে করেন যে জানের অধিকার, আপনি মনে করেন যে অন্যান্য যে নিরাপত্তা, এই জায়গাগুলোতে সিরিয়াস ঘাটতি আছে। এবং শুধুমাত্র যে জান জবান সম্মানের অধিকার আমরা চাই সেটা তো না, আমরা আমাদের মৌলিক অধিকার চাই। এই যে এতগুলো যে ধর্ষণের ঘটনা ঘটলো, মব জাস্টিসের যে ঘটনাগুলো ঘটলো, এগুলো তো কোনো অবস্থাতে আমরা এক্সপেক্ট করি নাই। এটা যখন বলতেছি, এটাও বলতে হবে যে একটা গণ অভ্যুত্থানের পরে, যেখানে আপনার 53 বছর ধরে ধরেন যে রাষ্ট্রের প্রত্যেকটা কল কবজাকে আসলে দূষিত করা হয়েছে, নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এরপরে আসলে এটা শুরু করাটা অবশ্যই একটা কঠিন কাজ। কিন্তু 7 মাসে যতটুক অ্যাচিভ করা উচিত ছিল এই সরকার, সেখানে সর্বতোভাবে এখন পর্যন্ত অন্তত ব্যর্থ। আচ্ছা, বুঝতে পারছি। আপনি বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ, তবে একেবারেই ব্যর্থ না। তারা তাদের চেষ্টা করতেছে। বাট জনগণের দৃষ্টিকোণ থেকে বা আপনারা রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক অঙ্গন থেকে আপনারা বললেন যে সেক্ষেত্রে মানে ইন্টারিম গভর্নমেন্ট মোটামুটি ব্যর্থ বলাই চলে। আরেকটা বিষয় আমি আপনার সাথে আলাপ করব, সেটি হচ্ছে দেশের প্রচলিত সিস্টেমের সংস্কার করার এজেন্ডা পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট। ইতিমধ্যে দেশের জনগণ দেখলো সংবিধান পরিবর্তন ও গণপরিষদে ভোটের মতো ফান্ডামেন্টাল সংস্কারের আলাপ এসেছে, চেঞ্জের যে আলাপটা এসেছে, এটি কি আপনি আসলে কোন দৃষ্টিতে দেখবেন? আসলে যে মৌলিক যে পরিবর্তনটা, বিশেষ করে আমাদের যে মানে কনস্টিটিউশন, আমাদের যে সংবিধানের এমন কোন ধারা, এমন কোন অনুচ্ছেদ পরিবর্তনযোগ্য, যেটার কারণে টোটাল সংবিধানে চেঞ্জ করা প্রয়োজন? বিষয়টাকে কেমন দেখবেন, কিভাবে দেখবেন? ভাই বিনয়ের সঙ্গে বলি যে আমাদের সংবিধানটা, 72-এর যে সংবিধান এবং এরপরে যে 16টা আপনার সংশোধনীর মাধ্যমে যে সংবিধান হয়েছে, পুরো জিনিসটা এটা বাংলাদেশের জনগণের সঙ্গে একটা সিরিয়াস প্রতারণা, একটা বেইমানি আমাদের সঙ্গে। এবং কেন বলতেছি এই কথা, আপনার মুক্তিযুদ্ধ যে হয়েছে, যে আপনার যে তিনটা যে মূল মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এগুলোকে এই সংবিধানে এগুলোকে আপনার কি বলে অ্যাকসেপ্ট করা হয় নাই, এগুলোকে আপনার অ্যাকনোলজ করা হয় নাই। আহ, এটাকে কি বলে? তো আমরা দেখি যে আপনার সংবিধানের 7-এর 1 যদি আমি পড়ি, যেখানে খুব সুন্দর কথা, মানে পুরোটা মানে শুনলে প্রথম অংশ যেটা আমাদেরকে শোনায়, যে 7-এর 1-এর যে অংশটা আমাদেরকে শোনায় সবসময়, যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। মানে এটা শুনলে তো আপনার কাছে মনে হবে যে আরে এর চেয়ে ভালো তো আর কিছু হইতে পারে না। কিন্তু এইটা আমাদের সঙ্গে যে প্রতারণা, তার শুরুটা আসলে এইখান থেকে। এই বাক্যটা এতটুকু আমাদেরকে শোনায়, কিন্তু এই বাক্যটা কিন্তু এতটুকুই শেষ না। এটার একটা সেমিকোলন দিয়ে একটা বড় বাক্য আছে, এবং যেই কথাটার মানে হইলো যে নির্বাহী প্রধান যদি চান তাইলে আপনি মালিক, আর নির্বাহী প্রধান যদি না চান তাইলে আপনি আসলে কিচ্ছু না। তো এইটা এর চেয়ে বড় প্রতারণা কি হইতে পারে? আমাদের ধরেন যে সংবিধানের 3য় অধ্যায়, মৌলিক অধিকারের যে চ্যাপ্টার, যেখানে আমাদের 18টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটার সঙ্গে ধরেন যে একটা ইফ বাট, মানে যদি, কিন্তু, তবে,
মানে কন্ডিশনাল। মৌলিক অধিকার যখন কন্ডিশনাল হয় তখন সেটা আসলে কন্ডিশনাল না, মানে সেটা আসলে মৌলিক অধিকার না। এবং এই পুরো বাক্যগুলোকে, মৌলিক অধিকারের পুরো বাক্যগুলোকে যদি আপনি পড়েন এবং সংবিধানের যে সাহেব, আমি এসেন্স, আপনাকে খুব খুব একটু সংক্ষিপ্ত শেষ ভাবে করে বলতে ফেলি। চাই জনাব পিয়াস সাহেব, আমি আপনাকে একটু থামাই, আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলতে চাই যে যে সংবিধান আহ, এই যে চেঞ্জের যে আলাপটা আসছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন যে এনপিসি যে রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে এনসিপি। এনসিপি, রাইট, যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার যে আলাপটা আসছে, এটা আসলে এটার ভ্যালিডিটি কতটুকু? এছাড়া আমরা দেখলাম যে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, বিএনপির মতো রাজনৈতিক দল বা অন্যান্য যারা আছেন, তারা এটা টোটালি এটাকে ডিসএগ্রি করছে এবং এটার বিরুদ্ধে কথা বলছে। এবং এখন আপনি বলেন যে এই, যারা সংবিধান সংস্কারের বাইরে এসে সংবিধানকে চেঞ্জ করার কথা বলতেছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি ঠিক? আচ্ছা, তো আমার আলাপটা এখানে আসবে আসলে। আমার বাক্যটা যদি আমি শেষ করি, সেটা হচ্ছে যে মৌলিক অধিকারগুলো আমাদের কন্ডিশনাল, এবং কন্ডিশনাল মৌলিক অধিকার কখনো আসলে অধিকার না। এটা আরেকটা জোচ্চুরি আমাদের সঙ্গে। এবং আমি ছাত্রদের যে স্পিরিট, তারা যে জিনিস আসলে বলতে চান, আমি তাদের স্পিরিটকে সম্মান জানাই, তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে আমি সম্মান জানাই, কিন্তু আমি আসলে তাদের এই ইয়ের সঙ্গে, তারা যে আসলে আগের সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান চান, এটাকে আমি স্যালুট জানাই, কিন্তু আমি আসলে এইটা আমি আসলে চাই না। কারণ হচ্ছে যে এইটা যে একটা মানে বিপদ সংকুল, এটা যে একটা পথ, এর ফলে যে আপনার অন্যান্য অনেকগুলো যে প্রশ্ন, যেগুলো নিয়ে আসলে এই মুহূর্তে আপনার তেমন কোনো পেইন নাই, সেই প্রশ্নগুলো যে আসলে যে মাথা চাড়া দিয়ে উঠবে, এবং সেখানে থেকে যে একটা মানে গৃহযুদ্ধ টাইপের একটা সিচুয়েশনও তৈরি হইতে পারে। এই কারণে আসলে আমি বরঞ্চ, ধরেন যে আমি এখন আমার নাক পর্যন্ত ডুবে যাচ্ছে, সো আমি যথাসম্ভব অনেকগুলো বিতর্ক এড়ায় অল্প কিছু সংস্কার করে যদি আমি আসলে আমার নাকটা উঠাইতে পারি পানি থেকে, তারপরে ধরেন যে আমি মুখটা উঠাইলাম, তারপরে আমি ধরেন যে হাতটা উঠাইলাম, আমি সংস্কারের পক্ষে। আমি বলি যে গণপরিষদ, যেটা আমি বলি যে আসলে সংবিধান সংস্কার সভা, সেইটা আসলে আমাদের দরকার। ওকে, ধন্যবাদ দিদার সাহেব। আমি আপনার কাছে আবারও আসতেছি, আমি জনাব ফুয়াদ সাহেবের কাছে যাব। জনাব ফুয়াদ সাহেব, এখানে আপনার কাছে আমি যাব এটা নিয়ে, সংবিধান সংস্কারের পাশাপাশি সংবিধান বাতিলেরও দাবি উঠছে। আহ এতে আপনি কি মনে করেন, নতুন সংবিধান কি কোনো ধর্মভিত্তিক রিপাবলিক গড়ে তোলার ইঙ্গিত বহন করে? বিশেষ করে আমরা দেখলাম 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগ শাসিত সরকারের যখন পতন ঘটলো, সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে ধর্মভিত্তিক যে, বিশেষ করে বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ মানুষই মুসলমান, তো সেক্ষেত্রে ইসলাম ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দলের আমরা মোটামুটি একটা ভালো শেপ দেখতে পাচ্ছি। সংবিধান পরিবর্তন করে কি আহ, গণতান্ত্রিক সংবিধানের বাইরে এসে কি ইসলামিক রিপাবলিক এরকম কোন সংবিধান তৈরি করার কোন মানে ইঙ্গিত পাচ্ছেন কিনা? আপনি কি বলবেন এটা? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ আমার সাথে আজকে সংযুক্ত বিজ্ঞ আলোচক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ফ্রন্ট যোদ্ধা, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আহ, আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন, আহ, এখানে আসলে আমরা যে সংবিধানের উপর ভিত্তি করে বর্তমানে আমি শুরুতে আজকে মহান স্বাধীনতার মাস, আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের এবং অগণিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি। যে সংবিধানের আলোকে আজকে আমি এখানে বসে আছি, একটি রাষ্ট্র পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। আমার একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, নির্দিষ্ট একটা পতাকা আছে, আমার নির্দিষ্ট একটা সংবিধান, রাষ্ট্রের কাঠামো আছে। সেই সংবিধানকে যদি আপনি পরিবর্তন করতে চান, বা সে সংবিধান পরিবর্তন করে যদি আবার নতুন সংবিধান চাচ্ছে, আসলে যারা সংস্কার চাচ্ছে, যেখানে আমার বিজ্ঞ আলোচকের কাছেও আমার এই প্রশ্ন থাকবে, ওনারা কি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন চাচ্ছে, না পুরা রাষ্ট্রকে সংস্কার চাচ্ছে, নাকি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো সংস্কার চাচ্ছে? এটা আমাদের কাছে এখনো আমার ব্যক্তিগতভাবে সুস্পষ্ট নয়। কোন জায়গায় আপনি যে কোশ্চেনটা করছেন, রিপাবলিক অফ ইসলাম, রাইট? আমরা কিন্তু বাংলাদেশটা কিন্তু মানে একটা ভিত্তির চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে আজকের বাংলাদেশ। তো সেটা কেন আসছে? যদি আপনি ইসলামী রিপাবলিকানের সাথে, তাহলে আমরা পাকিস্তান আমলটাই ভালো ছিল। ভাই, চেতনা বিক্রি করে করে তো অনেক সময় পার করা হলো, 53 বছর তো চেতনা বিক্রি করে করে পার করা হলো। রিপাবলিকান কারা চাচ্ছে? আপনি যদি একটু অবজারভেশন করেন,
এটা কারা চাচ্ছে? যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনা শুনে যাদের গা জ্বলা ওঠে, যারা এখনো এটাকে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশটাকে আদৌ তারা হৃদয় ধারণ করতে পারেনি, যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রকাশ্যে বিরোধিতা করছেন, তারা এখনো বিভিন্ন পলবে, বিভিন্ন রাজনৈতিক আবরণে, বিভিন্ন প্রেক্ষাপটে, সামাজিক মানে আবরণে এদের বিভিন্ন ভাবে এরা কিন্তু এখন আমাদের দেশে বসবাস করতেছে। ওই মানুষগুলো কিন্তু আজকে ইসলামিক ইসলামিক বা বাংলাদেশ বা নতুন বাংলাদেশ বলে যে জিনিসটা হচ্ছে, আমরা পরিবর্তন সবাই চাই। আপনি রাষ্ট্রীয় কাঠামো, সংবিধানের পরিবর্তন, সংস্কার অবশ্যই দরকার। একটা সংবিধান তো স্থায়ী না, এটা সংস্কারের সুযোগ আছে। সংবিধান পরিবর্তনশীল, সংবিধান জনগণের জন্য, তাই না? রাষ্ট্র কার জন্য? জনগণের জন্য। তো রাষ্ট্রীয় কাঠামো তো অবশ্যই পরিবর্তনশীল, সেটা অবশ্যই জনবান্ধব হতে হবে। আর সেই কাজটা কারা করবে? সেই কাজটা অবশ্যই জনপ্রতিনিধিত্ব যারা করবেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা থাকবেন, সেই জন্য একটা গভর্নমেন্ট অবশ্যই সেটা করবে। এটা তাদেরই দায়িত্ব। এখন আমাদের দেশে যে একটা আন্দোলনের প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে ক্ষমতায়, ওনারা কি আদৌ এই সংবিধানটা বা এই রাষ্ট্র সংস্কারের যেটা করবে, এটা আসলে কতটুকু সফল হবে? দীর্ঘ 7 মাসও আমরা দেখেছি অনেকগুলো সংস্করণ, আমরা সংস্কারের পক্ষে, আমি ব্যক্তিগত পক্ষে, কিন্তু সংস্করণের কি কাঠামো তারা দাঁড় করাতে পারছে? আমরা যে মানে সাধারণ যে আম জনতা, আমি ব্যক্তি, আপনি ব্যক্তি, সেটা আলাদা, কিন্তু সাধারণ নাগরিক যারা, তারা কি আসলে তেমন কোনো সিমটম দেখেছে? জনাব ফুয়াদ সাহেব, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি কি এরকম কিছু দেখছেন কিনা যে মানে এই ধর্মভিত্তিক যে একটা রিপাবলিক, আই মিন আমরা তো গণতান্ত্রিক একটা দেশ বাংলাদেশ, আই মিন ৭১ মুক্তিযুদ্ধের পরে স্টিল নাও এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? কি এখন আপনি কি ২৪-এর গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে এমন কোন কিছু দেখতেছেন কিনা যে এই রাষ্ট্র মানে একটা ইসলামিক রিপাবলিক অথবা ধর্মীয় একটা রিপাবলিক, আমি ইসলামিক বলবো না, ধর্মীয় একটা রিপাবলিক হওয়ার দিকে এগুচ্ছে, এরকম কিছু মনে করবেন? আমি সেটা স্পষ্ট আপনার থেকে শুনতে চাই। এটা একটা সম্ভাবনা তৈরি করতে চায় যারা যে এই চেতনাটাকে, যারা আমি বলছি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারেনি, তারা ওই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা সফল হবে না। কারণ আপনি যদি সংস্কার করতে চান, আমি একটু শেষ করি, যদি সংস্কার করতে চান তাহলে প্রত্যেকটা দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য দরকার। আর জাতীয় ঐক্য তখন কখনো সম্ভব না যখন আপনি মুক্তিযুদ্ধের চেতনাতে আপনার চলমান আমাদের রাষ্ট্রের যে মূল চেতনা, সেটাকে যদি আপনি সেটাকে অ্যাভয়েড করে বা সেটাকে আপনি অবহেলা করে নতুন কোনো কাঠামোর উপর দাঁড়াতে চান, তাহলে আমার মনে হয় সেখানে রাজনৈতিক ঐক্য আসবে না। রাজনৈতিক ঐক্য না আসলে কখনো পরিপূর্ণ সংস্কারটা, জনবান্ধব কোনো সংস্কার আসবে না। আর ইসলামী রিপাবলিকান যেটা, এটা আমাদের মুক্তিযুদ্ধের আগেও ছিল, মুক্তিযুদ্ধের পরেও ছিল। বিগত বা বাংলাদেশে যারা বলে যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, তাদেরকে আমরা অতীত দেখেছি, এখনো দেখি, কিন্তু তাদের এই স্বপ্ন আমার মনে হয় শান্তিপ্রিয় বাংলাদেশের সচেতন মানুষ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধকামী মানুষ যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের চেতনাকে যতদিন ধারণ করবে এই প্রজন্ম, ততদিন পর্যন্ত এটা হওয়া সম্ভব হবে না। বুঝতে পারছি। তাছাড়া আমাদের যে গ্লোবাল যে আমাদের পার্সপেক্টিভ, বিশেষ করে আমাদের যে আমরা যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলের মানুষের আসলে আমরা ইন্ডিয়ার খুব কাছাকাছি আছি। এখানে গ্লোবাল পলিটিক্স এর অনেক হিসাব কিতাব রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক খুব সম্ভবত হবে না, আর হলেও সেক্ষেত্রে এটা আরেকটা সাংঘর্ষিক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে হয়তো যেতে হতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। আমি চলে যাব জনাব দিদারুল ইসলাম ভূঁইয়ার কাছে। দিদারুল ইসলাম ভূঁইয়া, আমরা একটা জিনিস দেখলাম, গত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসেবে যে একটা ট্রেডমার্ক ইতিমধ্যে হয়েছে, মানে আমরা সবাই দেখলাম যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট। বাট 24-এর গণ অভ্যুত্থানের পরপরই এই মনে হয় যেন এমন কিছু ঘটতে যাচ্ছে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল না, ফ্যাসিস্ট ছিল কি রাষ্ট্র, আই মিন স্টেট ফ্যাসিস্ট ছিল। তারই ধারাবাহিকতা খুব সম্ভবত আমাদের সংবিধানকে চেঞ্জ করা, সংবিধানকে রিপোর্ট করা, হ্যাঁ, পরিবর্তন করার আলাপটা এসেছে। আপনি এই সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আপনাদের পলিটিক্যাল আইডিওলজিটা আসলে কি? আসলে কি রাষ্ট্রটা কি
ফ্যাসিস্ট না গভর্নমেন্ট ফ্যাসিস্ট ছিল, আর যদি গভর্নমেন্ট ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে রাষ্ট্রের প্রতি এত, রাষ্ট্রের মানে টোটাল কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করার জন্য কারা এভাবে উঠে পড়ে লাগছে, আপনি কি মনে করেন? না মানে প্রথমত আপনার ফুয়াদ ভাইয়ের কথার সঙ্গে আমি একটুখানি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাষ্ট্রের ধরেন যে রাষ্ট্রের খোল নলচে সবকিছু পাল্টে দিতে চাই, আমরা এটা অন্তত চাই না। আমরা যেটা আগেও বলছি যে সংস্কার আমরা চাই, সেটা হচ্ছে যে সংবিধানের যে কার্যকর, সংবিধানের তো আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে ধরেন যে মূল মন্ত্র টাইপের, আর একটা হচ্ছে যে কার্যবিধি। যে কার্যবিধি কি, কে আসলে কার ক্ষমতা কতটুক, কে কিভাবে দায়বদ্ধ থাকবে, কে কিভাবে জবাবদিহি থাকবে, এগুলো হচ্ছে কার্যবিধি। এই জায়গাটা, এই অংশটা, ফাংশনাল যে অংশটা আর কি, এই ফাংশনাল অংশটাই আমরা আসলে, যেমন ধরেন যে আপনার এই যে এই সংবিধানের মতেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন বানানো এই দেশে সম্ভব। এখানে মনে করেন যে 14-র মতো, 18-র মতো, 24-এর মতো ইলেকশন এখানে জায়েজ, এগুলো বৈধ ইলেকশন সংবিধান মতে। আপনি নিশ্চয়ই এরকম বাংলাদেশ চান না যেখানে আবার একটা 14, 18, 24-এর মতো ইলেকশন হোক। এবং আপনি নিশ্চয়ই বাংলাদেশে অন্তত আপনার এই কালো আইনগুলো, নিবর্তনমূলক জুলুমের আইন, যে র্যাব, ডিবি, ডিজিএফআই যে আপনাকে গুম করতে পারে, আপনাকে আসলে মানে ক্রস ফায়ারের নামে গুলি করে মেরে ফেলতে পারে, এরকম বাংলাদেশ নিশ্চয়ই আপনি চান না। আমরা এই অংশটার জবাবদিহিতা চাই। এবং আমরা বলছি যে সব দলের সঙ্গে, যেটা আপনিও বললেন যে সব দলের ঐক্যমতের ভিত্তিতে যেই যে জিনিসগুলো আসলে সবাই এগ্রি করবেন, যেমন ধরেন যে সব দল কিন্তু আপনার বিভিন্ন সংস্কার প্রস্তাব দিচ্ছেন অলরেডি। তাহলে এই সংস্কার প্রস্তাবগুলোতে যেগুলো কমন, সেগুলো ম্যাক্সিমাম যতটুকু আসলে কমন, আমরা সেগুলোই করতে চাই। আমরা জনগণের বাইরে কোনো কিছু করতে চাই না, জনমতের ঐক্যমতের বাইরে আমরা কোনো কিছু করতে চাই না। এইটা রাষ্ট্র সংস্কার আন্দোলনের অবস্থান। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা যদি আরেকবার একটু বলেন। আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্র কি ফ্যাসিস্ট না রাইট, গভর্নমেন্ট ফ্যাসিস্ট? জি। আপনার মানে রাষ্ট্র এবং সরকার দুইটাই আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এবং সরকার যে আসলে একটা সরকার গিয়ে যে আসলে ভালো সরকারও, ভালো মানুষও যে আসলে, ধরেন যে আমাদের এখানে তো ধরেন যে দেশপ্রেমিক মানুষ সরকারে গেছেন, সবচেয়ে ইফিসিয়েন্ট মানুষ সরকারে গেছেন, এরকম তো আমাদের আসলে গত 54 বছরে হয়েছে। কিন্তু একটা কোন সরকারকে আপনি বাংলাদেশের সফল বলতে পারবেন না। বরঞ্চ আমাদের সরকারগুলোর অনেকেই, সরকার প্রধানরা জীবন দিয়ে তাদের আসলে ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন। সো এই জায়গাগুলো আমাদের যদি আমরা মাথায় রাখি, তাহলে এই রাষ্ট্রটা এরকম যে এখানে যদি আপনি আমারে ক্ষমতায় পাঠান, আমি ধরেন যে 30 বছরের আগে ক্ষমতায় ছাড়বো না। এরকম মনে করেন যে অবারিত লুটপাটের যদি একটা অফুরন্ত সুযোগ থাকে, জবাবদিহি থাকে যে আপনি যা ইচ্ছা তা লুট করতে পারবেন, কেউ আপনারে ধরতে পারবে না, তাহলে খুব কম মানুষ, আমি নিজেরই বিশ্বাস করি না যে আমি ধরেন যে লুট করব না। সো আমি আরেকজনকে কেন বিশ্বাস করব? তার মানে হচ্ছে যে রাষ্ট্রটাকে এমন একটা বন্দোবস্ত রাষ্ট্রের মধ্যে থাকতে হবে যাতে যেই ধরেন যে সবচেয়ে খারাপ মানুষটা সরকার হইলো, তাকেও আসলে জবাবদিহির মধ্যে থাকতে হবে। তাকে আসলে মানুষের কাছে তার আসলে হিসাব, তার যে আসলে মনে করেন যে অর্থকরী হিসাব, তার মানে সম্পদের হিসাব, তার সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোতে ক্ষমতার একটা ভারসাম্য, জবাবদিহিতা, এই জিনিসগুলো লাগবে। এইটাকে আমরা বলছি যে গুরুত্বপূর্ণ। আপনি দর্শকদেরকে জাস্ট এক কথা উত্তর দিবেন, রাষ্ট্রটা কি ফ্যাসিস্ট হয়ে উঠছে কিনা, নাকি শুধু গভর্নমেন্টই অবশ্যই, ফ্যাসিস্ট? অবশ্যই। বিগত স্টেট ইজ, সময়ে সরকার এবং রাষ্ট্র দুইটাই ছিল ফ্যাসিস্ট। এখনো এই রাষ্ট্রের ফ্যাসিজমের সব এলিমেন্টস, প্রায় সব এলিমেন্টস, আমরা ধরেন যে সচিব, আমরা ধরেন যে সংসদটাকে আমরা ধরেন যে স্বাধীন করতে পারছি, কিন্তু সচিবালয়, কিন্তু ধরেন যে বিভিন্ন যে পাড়াগুলো, বিভিন্ন যে প্রশাসনগুলো, পুলিশ, এদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে স্বাধীন করতে পারিনি। এটা কিন্তু আগের সে ফ্যাসিস্ট একটা কাঠামোর মধ্যে দিয়েই কিন্তু চলতেছে। ওকে ফাইন, আমি আপনার কাছে আবারও আসবো। আমি চলে যাব জনাব ফুয়াদ সাহেবের কাছে। জনাব ফুয়াদ সাহেব, আপনি, আপনাকে একটা জিনিস আমি বলবো, সেটি হচ্ছে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নির্বাচন জরুরি। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছেন দীর্ঘ 7 মাসের অধিক সময় হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় দল যে বিএনপি, তারা কিন্তু নির্বাচনের জন্য খুবই মানে প্রতিনিয়তই তারা গভর্নমেন্টকে চাপ দিয়ে যাচ্ছে এবং আমরা বিবৃতি শুনতে পাচ্ছি। কিন্তু আমরা একটা জিনিস এখনো দেখি নাই, খুব সম্ভবত জামাত ইসলাম এরপরে বড় দল, তারা কিন্তু নির্বাচনের বিষয়ে তাদের তেমন একটা আমরা মানে তোড়জোড় দেখতেছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে নির্বাচন, গণতন্ত্র, আহ সংস্কার, এগুলো কি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক করে তুলছে কেউ? আই মিন জামাত ইসলাম কি, তারা কি গণতান্ত্রিক ধারা চাচ্ছে না, নাকি তারা শুধু সংস্কার সংস্কার বলে আমাদের
ইন্টারিম গভর্নমেন্টকে হেল্প করতে চাচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আপনার ব্যাখ্যাটা কি এখানে? নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের যে এত সংস্কারটা কেন দরকার? জনগণের অধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক সংস্থাটাকে জনগণের দোরগোড়া পৌঁছে দেওয়া, জনগণের গণমাধ্যমের স্বাধীনতা, আইনের বিচার বিভাগের স্বাধীনতা, এই এই কাঠামোগুলো যখন বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমরা বলি একটা সরকারকে স্বৈরাচার বলি বা বিগত সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। হ্যাঁ, এই অভিযোগগুলো থাকার কারণে কিন্তু তাদেরকে আজকে আমার এই যিনি বিজ্ঞ আলোচক উনি ওনার বাসায় ফ্যাসিস্ট হয়ে গেছে। এখন আপনি যে আপনি সংস্কার প্যাসিভ যদি বলতে চান এখন না, এই তো? আপনি কি বিগত সরকারের প্যাসিভ বলতে চান না? না, আমি 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 ফ্যাসিস্ট বলতে চাচ্ছি না এই কারণে, একটা গভর্নমেন্টের আপনি ফ্যাসিস্টের আদালত কি, ফ্যাসিস্টের ডেজিগনেশনটা কি, অ্যাব্রিভিয়েশনটা কি, ফ্যাসিস্ট কখন হয়? আপনি বলেন। আমরা তো সেই অর্থে আমাদের যে ছাত্ররা, যে কোমলমতি যে ছাত্ররা, শিক্ষার্থীরা যে আন্দোলন করে যে একটা গভর্নমেন্ট বসিয়েছে, তারা যে গভর্নমেন্ট বসছে তারা কি আসলে আইনি সুশাসন প্রতিষ্ঠা করতে? এখনো কি সেই সংস্কারে কিছু হচ্ছে? এখন তো জাতি সংস্কার হচ্ছে না, রাজনীতি সংস্কার হচ্ছে। যে সংস্কার শুধুমাত্র একটা শ্রেণী, একটা বা একটা গণতান্ত্রিক বা একটা প্রক্রিয়াশীল একটা সংঘবদ্ধ একটা গোষ্ঠীকে দাবিয়ে রাখার জন্য তাদের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিবে, এটা কি সংস্কার? আপনি তো একটা শ্রেণীকে এখন আমাদের দেশে থামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমরা তো সেই আরেক ফ্যাসিস্ট হয়ে যাব। তাদেরই অংশ, তাদের ধারাটা আমরা ফলো করছি। আমরা এখন দিনের বেলা যেটা থাকছে নতুন যারা কাজ রাষ্ট্র করতেছে সংস্কার, তারা হয়তো সেই সামনে রাষ্ট্র প্যাসিভ সংস্কারে কি আমরা আচরণ রাষ্ট্রীয় আদৌ দেখতেছি। একটু প্লিজ, নিজের বেলায় যেটা থাকছে রাষ্ট্র সংস্কার, সে রাষ্ট্র সংস্কার কি এটা যে শুধু যারা অতীতের সচিত্র তাকে দমন করে আমার ভুল কাজ? আমার বর্তমানে আইনের শাসন দেখে রাষ্ট্রের এই আমার যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা কতটা সফল করতে পারছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্বশীল আচরণ কি আদৌ কি জনগণের মধ্যে আপনারা মার্কে আসছে? এখনো কি এদেশে মানুষ নিরাপদ বোধ করতেছে? এখনো কি গণমাধ্যম কি এখনো স্বাধীন? এখনো কি বাক স্বাধীনতা? হ্যাঁ, এক শ্রেণী বাক স্বাধীনতা পেতে অন্যদেরকে বাক স্বাধীনতা রুদ্ধ করে দিচ্ছে। কিন্তু বাস্তবতা মানুষ তো এটা চাচ্ছে না। মানুষ চাচ্ছে পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তন। আমি আমার রাষ্ট্র, আমি খারাপ ব্যক্তি, আমি খারাপ হতে পারি, আমি একটা দল করতে পারি, সে দলটা কারা অন্যায়কারী, কারা দুর্নীতিবাজ, কারা ফ্যাসিস্ট। এখনো কি দুর্নীতি হচ্ছে না? হচ্ছে, সবকিছুই হচ্ছে। কারণ কি আমাদের মানসিকতা, আমাদের চিন্তা চেতনা যতদিন পর্যন্ত পরিবর্তন না, আমি পরিবর্তন না হবো, আপনি পরিবর্তন, আমি যদি আপনাকে প্রতিপক্ষ ভেবে আপনি যদি এইটা না ভাবি যে আমি এই দেশের নাগরিক, আপনি এই দেশের নাগরিক, আপনার খারাপটাকে খারাপ বলবো, ভালোটাকে ভালো বলবো, আপনার আত্মসমালোচনা করবো, আমার আত্মসমালোচনা আপনার সমালোচনা, কিন্তু আমরা কি করি, বিদ্যুৎ হয়ে যায়, হিংসা, ক্রোধ, এইগুলো কি গণতন্ত্র? এই সমস্ত আমরা চাই না। সংস্কারের জীবনটা আপনি যেটা বলছেন, আটটা কোশ্চেন সম্ভবত রাজনীতি আর নির্বাচন কেন্দ্রিক। একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে নির্বাচনের বিকল্প নাই। এখন তো আপনি একটু আগে বললেন, আপনি নিজেই তো বললেন যে গত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলবেন না, কিন্তু তারাও তো নির্বাচন গত 3টা নির্বাচন 14, 18, 24 নির্বাচনগুলো তো তারা নিজের মতোই করলো। তো সেক্ষেত্রে নির্বাচনে কতটুকু গুরুত্ব দিল? না, আপনি দেখেন, জনগণের ভোটের অধিকার হরণ করছে এটা মানুষ মনে করে, ভোট দিতে দাঁড়ায়, শান্তিতে মানুষ ভোট দেয় নাই। ভোটের অধিকার না দেওয়াতে কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়েছে। বিগত গভর্নমেন্টের কি ভালো মন্দ ভালো এটা কিছু নাই? প্যাসিভ হচ্ছে না? আমি আমি আপনাকে বলি, একটা গভর্নমেন্টে সে আমাদের দেশে এই শ্রদ্ধাবোধ আমাদের নাই। তার খারাপ দিকও থাকবে, ভালো দিক, তার কি অজস্র ভালো দিক ছিল না? অবশ্যই ছিল। সে জনগণের ভোটের অধিকার হরণ করছে বলে জনগণ আজকে বলে, সেখানে আপনি যদি গণতন্ত্রের ধারাতে সেই ভোটের অধিকার যদি সুনিশ্চিত না করতে পারেন, প্রথম সংস্করণ হবে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা। এটা হবে প্রথম সংস্করণ করা উচিত। এই সংস্কারের মাধ্যমে তো আমাদের কাটা বলে। এখন সাংবিধানিক যে সংস্কার যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করে, সেটা আগামীতে কতটা বৈধ হবে? আগামীতে যদি কোনো গভর্নমেন্ট ক্ষমতা আছে জনগণের দ্বারা মনোনীত, সেই সরকার যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে সাংবিধানিকভাবে এটা তো গ্রহণযোগ্য হবে না। তাহলে এই সংস্কারের ভিত্তিটা কি আদৌ টিকবে? এই সংস্কারের কি থাকবে? তাহলে আমার এই সংস্কার দরকার কি? আপনি আরেকটা কোশ্চেন করছেন, আপনি সম্ভবত জামাত ইসলামী একটি রাজনৈতিক দলের কথা বলছেন। বিএনপি নির্বাচন চাইতে পারে, বিএনপি একটা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, তাদের অধিকার, তারা নির্বাচন চাইতে পারে। তারা দীর্ঘদিন ভোট, জনগণের ভোট অধিকার আন্দোলন, তাদের বাসায় তারা আন্দোলন করছে, রাজপথে ছিল, আমরাও দেখেছি, আপনারাও দেখেছি। এখন কেউ কেউ ভোট চাচ্ছে না, সরকার সংস্কার চাচ্ছে,
এটা আমি একমত, আমরা চাইতে পারি সরকার সংস্কারের জন্য আরো সময় নিতে পারে, এটা সরকারের ব্যাপার। কিন্তু কোন নির্দিষ্ট সুনির্দিষ্ট রাজনৈতিক দল যখন সংস্কার, আপনি জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলাম রাজনাথ ইসলাম কেন নির্বাচন করছেন? কারণ ওনাদের নিবন্ধনটা বাতিল হয়ে গেছে, ওটা ওনাকে আগে ফিরিয়ে আনতে হবে। এখনো পর্যন্ত ওনাদের প্রতীক ছিল, সে প্রতীক তো এখন নাই। আগে তারা তাদের দলের নিবন্ধন ফিরিয়ে আনতে হবে, তারপর তারা তাদের প্রতীকটা, তাদের যে নির্বাচন প্রতীক সেটা আগে বার করতে হবে, সেটা তো তাদের এখন সুনির্দিষ্ট হয় নাই, সেটাকে ফিরিয়ে আনতে হবে। তার কারণ তাদের কিন্তু অনেক দীর্ঘ সময় দরকার, এই কারণে তারা প্রকাশ্যে নির্বাচনের, এটা তার কিন্তু সরকার পক্ষে অবস্থান নিচ্ছে, সরকারের পক্ষে। আদৌ যদি তাদের বিএনপি মতো মানে এরকম সুঅবস্থান থাকতো, রাজনৈতিক জনগণের সাথে যদি তাদের দলের যদি সেই সাংগঠনিক গোছাল থাকতো, আমার মনে হয় তারা হয়তো নির্বাচন নিয়ে এত দেরি করতো না, তারাও নির্বাচনের ব্যাপারে আরো তাদের শক্তিশালী। সুঅবস্থান নেই, তারা তো বললো বাংলাদেশ সেনাবাহিনী আর তারা ছাড়া সবাই, তারাই দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক না। আমি এক্ষেত্রে আহ সুবোধ ভাইকে একটু থামাবো, দেখুন আমি এখন আমি, যাবো জানাব সুন্দর ভাই কাছে, দিদারুল ইসলাম সাহেবের কাছে। না এটা গণতান্ত্রিক ইনোভেশনে, আমি বলতে পারি। আমাকে কোশ্চেন করছে? না, আমি দিদারুল ইসলামের কাছে যাব। আমি বলবো যে ইনোভেশনের একটা জরিপে আমরা দেখলাম, সরি ইনভেশন সম্ভবত 55% মানুষ, যদিও এখানে খুব স্বল্প পরিসরে তাদের এই সার্ভেটা আমরা দেখলাম, এই বছর ইলেকশন চায়। আর এই আহ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল, নির্বাচনে ঠিকঠাক ভোট দিতে পারে নাই, সঠিকভাবে তাদের গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে পারে নাই, ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এসব বিষয় নিয়ে আওয়ামী লীগ সরকারের উপরে জনগণ অনেক বেশি ক্ষিপ্ত ছিল। একটা ফেয়ার ইনক্লুসিভ, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশন চায় জনগণ, দেশের মানুষ। আপনি দেখুন, এই যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু আমাদের কনস্টিটিউশনে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আইনি কোনো ভিত্তি আছে কিনা সম্ভবত নেই। যেটা আছে সেটি হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তার উপর ভিত্তি করে তারা এখনো টিকে আছে এবং সামনেও একটা সার্টেন পিরিয়ড নিয়ে থাকবে। এই যে 55% মানুষ স্টিল নাও নির্বাচন চায় 2025 সালের ভিতরে, আহ এই এই যে মানুষের চাওয়াটা, এই চাওয়াটাকে মূল্য দেওয়া হচ্ছে না কেন, বা যে 45% মানুষ নির্বাচন চায় না, এই যারা চায় না তাদের এই গণতান্ত্রিক যেই কি মানে মতাদর্শ কি, তারা কি চায়, এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? জি, অনেক অনেক ধন্যবাদ আপনারে। প্রথমত আপনার ফুয়াদ ভাইয়ের কথার একটুখানি রেসপন্স করতে হবে। সেটা হচ্ছে যে বর্তমান সরকারের অনেক ব্যর্থতা আছে অবশ্যই। জুলুম, মানে সে কিছু কিছু জুলুম এই সরকার আমলে হয়েছে। আমি অন্তত 2টা গুমের ঘটনা জানি, কিছু ক্রস ফায়ারের কথা আমরা শুনছি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা আমরা শুনছি। সো কিছু জুলুম, কিছু গুম কিন্তু এই সরকার আমলে হয়েছে, কম্পারেটিভলি অনেক কম হয়েছে, কিন্তু এই সরকার আমলে হয়েছে, কিন্তু একটা কোনো গুমও গ্রহণযোগ্য না। এই সরকার নিয়ে আমাদের প্রচুর ডিসস্যাটিসফ্যাকশন অবশ্যই আছে, কিন্তু তাই বলে আগের সরকার ফ্যাসিস্ট না, এটা হইতে পারে না। আগের সরকার একটা টেক্সট বুক এক্সাম্পল, ফ্যাসিজমের, ফ্যাসিস্টের একটা টেক্সট বুক এক্সাম্পল ছিলেন আগের সরকার। আর এই সরকার এখন পর্যন্ত ঠিক জনগণের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় এই সরকারের অনেক দোষ আছে, ভুল আছে, ত্রুটি আছে অবশ্যই। এবং এই রাষ্ট্র কাঠামোর মধ্যে ফ্যাসিজমের সবগুলো উপাদান বা অনেকগুলো, এখন পর্যন্ত এখানে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, এখানে র্যাব, ডিবি, ডিজিএফআই, এইসব কিছু আছে। সো এগুলো যখন থাকবে তখন আপনি এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত বলতে পারবেন না। ফ্যাসিজম এই রাষ্ট্রের মধ্যে অবশ্যই আছে, এবং সরকারের কার্যক্রমও সেই জিনিসগুলো কখনো কখনো চলে আসে সরকার এবং রাষ্ট্রের কার্যক্রমে। আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা, নতুন যে প্রশ্নটা, 45% মানুষ নির্বাচন চায় না, মানে নির্বাচন নিয়ে খুব বেশি ফ্যাসিনেটেড হওয়ার, মানে আমি মানে বাংলাদেশের জনগণ অবশ্যই ভোট দিতে চায়। অনেক বছর ধরে সে ভোট দিতে পারে নাই, এটা তার একটা, মানে অনেক লোক তো আসলে জীবনও ভোট দেয়নি, যাদের বয়স হয়তো 30 পার হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা আমাদের জীবন দিয়ে এই জিনিসটা জানি যে এই ব্যবস্থার মধ্যে এখন যদি ইলেকশন হয়, এই ইলেকশনটা কোনো ফেয়ার, কোনো গ্রহণযোগ্য কোনো ইলেকশন হবে না। এখানে আমি যে জায়গায় ক্ষমতাশালী, যেই এলাকায় আমার ক্ষমতা আছে, আমি নিজে সেই জায়গায় মনে করেন যে ব্যালট বাক্স চুরি করে হোক, রাতের ভোটে হোক,
মনে করেন যে আপনার বুথ গুলোকে দখল করে হোক, যেভাবে হোক সেইভাবে আমি আসলে সেই জায়গায় আমি জিতে যাব, আমি জিতে নিব, যে কোনো মূল্যে আমি করে নিব। তো এই যে ব্যবস্থাটা এখানে আছে, এইটা আপনি কেন রাখবেন? এইটা রেখে যদি আপনি ইলেকশনে যান, তাহলে শেখ হাসিনার ইলেকশনের কি দোষ ছিল? শেখ হাসিনা যে ইলেকশন গুলো করছে সেগুলো তো আর কোনো মানে অগ্রহণযোগ্যতা থাকে না, সেগুলো ভ্যালিডেটেড হয়, জাস্টিফাইড হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা বলতেছি যে ন্যূনতম যে যে জিনিসগুলো আসলে না করলে আপনি ধরেন যে যান জবানের স্বাধীনতা পান না, আপনার ভোটের অধিকারটা নিশ্চিত হয় না, এই ন্যূনতম জিনিসগুলো সংস্কার না করে বাংলাদেশে আসলে ভোট রিলেভেন্ট না। একটা বড় অংশের মানুষ এই কারণে এত দ্রুত ভোট চান না, যত দ্রুত আসলে এই জিনিসগুলো করা সম্ভব না। অবশ্যই আমরা ভোট চাই, আমার দল থেকে যেটা আমরা ধরেন যে অবশ্যই ইলেকশন চাই, সম্ভব হলে এই বছর চাই, সম্ভব হলে কালকে চাই, কিন্তু আমরা শুধুমাত্র ভোট চাই না, আমরা চাই যে এমন একটা ইলেকশন যেটার মাধ্যমে আসলে সংবিধান সংস্কারের বিষয়টা পোক্তভাবে করা যাবে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন ফুয়াদ ভাই, যে এখন আমরা সংস্কার করলাম, পরবর্তী সরকার এসে 2/3 মেজরিটি নিয়ে এটা বাতিল করে দিল। এই উদাহরণ আমাদের এখানে আছে, 13th অ্যামেন্ডমেন্ট, যেটা মানুষজন রক্ত দিয়ে যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশনটা সংবিধানে আনছিল, সেটাকে শেখ হাসিনা আপনার বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রাইখা আপনার মনে করেন যে কলমের খোঁচা এটা বাতিল করে দিতে পারছে, এবং 2/3 মেজরিটি নিয়ে সংসদে সেটার একেবারে মনে করেন যে পেরেকে শেষ পেরেকটা মারতে পারছে। এই সুযোগ আমরা রাখতে চাই না, এবং এই কারণে আমরা বলতেছি যে সংবিধান সংস্কার সভার নির্বাচন, যেটা গণপরিষদ বলে, আমরা বলতেছি গণপরিষদ মানে হচ্ছে একটা নতুন সংবিধান। আমরা বলতেছি যে আমরা গণপরিষদই করব, কিন্তু এর মাধ্যমে আমরা নতুন সংবিধান করব না, আমরা আমাদের এক্সিস্টিং যে সংবিধান, এটার যে কার্যকারিতা ফাংশনালিটির যে দিকগুলোতে আমাদের উপর জুলুম করে, যেগুলোকে ব্যবহার করে আমাদেরকে গুম খুন নিপীড়ন নির্যাতন করে, এই জিনিসগুলোকে আমরা আসলে সংশোধন করে মানুষের কাছে জবাবদিহির একটা কাঠামো আমরা চাই। এবং এইটাকে আমরা বলতেছি যে এইটা হচ্ছে যে গণপরিষদ, এবং এইটার একটা খুব সুন্দর আমরা ফর্মুলা বের করছি। আমরা বের করিনি, আসলে আমাদের এখানে 70 সালের যে ইলেকশনটা, সেটা বেসিক্যালি একটা এই গণপরিষদ ইলেকশন ছিল। সেটা হচ্ছে যে আমরা যেটা বলতেছি যে আমরা একই সঙ্গে প্রথমত এই যে ঐক্য কমিশনের কাছে যে আমাদের সবার যে রিপোর্ট গুলো আছে, আমরা সবগুলো দল যে সংস্কার প্রস্তাব গুলো করছি, এখান থেকে যেগুলো ধরেন যে সবাই একমত, সেগুলোকে নিয়ে তার মধ্যে যেই যে জিনিসগুলো ধরেন যে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করে ফেলা সম্ভব, ধরেন যে নির্বাচনের জন্য যে যে জিনিসগুলো করতেই হয়, আপনার ধরেন যে নির্বাচন কমিশনের সংস্কার, আপনার ধরেন যে পুলিশের সংস্কার, আপনার ধরেন যে প্রশাসনের কিছু সংস্কার, এই এবং কিছু বিচার বিভাগের সংস্কার, এগুলো ধরেন যে আপনি হয়তো যতটুকু সম্ভব আপনি প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করবেন, করে সংবিধানে যে যে সংস্কারগুলো লাগবে, এগুলোতে আমাদের যে মিনিমাম মানে ম্যাক্সিমাম যে কমন সবাই যেগুলোতে একমত হলাম, সেগুলোকে আমরা বলবো যে গণপরিষদ হওয়ার পরে এই যে যারা জিতবে, যে 350 বা 550 যতজন আসলে মেম্বার হবে, তারা প্রথম 3 মাসের মধ্যে এই পরিবর্তনগুলো সংবিধানে ইনকর্পোরেট করবে, সংবিধানকে সংস্কার করবে। করে আইডিয়ালি ভালো হয় যদি সেটাকে একটা গণভোটের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নেয়, এবং ম্যান্ডেট সেটা না নেওয়া সম্ভব না হলেও, যেহেতু এখানে আগে একটা এগ্রিমেন্ট হচ্ছে, সমঝোতা সনদ হচ্ছে, সেটা হয়তো জরুরি না, কিন্তু নিতে পারলে একটা গণভোট করতে পারলে ভালো হবে। তো আইডিয়ালি গণভোটের মাধ্যমে পাবলিক যখন বলবে যে হ্যাঁ এইটাই আমার সংবিধান, তখন সেই সংবিধানের উপর ভিত্তি করে তারা শপথ নিবে, সরকার গঠন করবে। আর এই যে 3 মাস সময়টা, এই সময়টা ধরেন যে এই কারেন্ট যে গভর্নমেন্ট, তারাই আসলে সরকার পরিচালনা করবে। তো এইখানে যেটা হচ্ছে যে বিএনপির যে ভয় যে তাকে আসলে মাইনাস করার সব ষড়যন্ত্র চলছে, তার এই ভয়ের জায়গাটা থাকে না, যে ইলেকশন যত দূরে হবে তার মাইনাস করার ষড়যন্ত্র তত সফল হবে, তার এই ভয়ের জায়গাটা থাকে না। এবং অন দা আদার হ্যান্ড ছাত্ররা এবং আমাদেরও যে একটা ভয় যে বিএনপি ক্ষমতা গেলে আর সংস্কার করবে না, এই ভয়ের জায়গাটাও থাকে না। দুই পক্ষের জন্য একটা মেল্টিং পয়েন্ট, একটা একটা সমঝোতার একটা জায়গা এখানে আসলে আছে, এবং এটা সবচেয়ে জাস্টিফাইড। এবং এর মাধ্যমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন, পরবর্তী আরেকটা গভর্নমেন্ট এসে যে 2/3 মেজরিটি নিয়ে এটা বাতিল করে দিবে, এইটা আর সম্ভব হবে না। তখন তাকে আবার গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা করতে হবে, অ্যাটলিস্ট গণভোট করতে হবে। সো পাবলিকের ম্যান্ডেট ছাড়া কারো পক্ষে আর ওই কলমের খোঁচা দিয়ে কিংবা বিচার বিভাগের উপর ঘাড়ে বন্দুক রেখে আপনার এই সংবিধানকে পাল্টে দেওয়া সম্ভব হবে না। ভাই এটা তো সম্ভব, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো ইতিপূর্বে গত 53 বছরে দেখে আসতেছি এটা গণভোট অবৈধ কয়বার হয়েছে, থাকবে, একাধিকবার হয়েছে না? তা আপনি এটা যখন অ্যাকসেপ্টেবল একটা হবে না, এটা এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল হবে না আর কি, সারা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেবল হবে না, আচ্ছা, এটা অবৈধই থাকবে। হ্যাঁ, মানে পৃথিবীর যে কনভেনশন, মানে মানুষ যে গণপরিষদের যে আইডিয়া, এটা গণপরিষদ তো আমাদের ইনভেনশন না যে আমরা প্রথম করতেছি। গণপরিষদ ধরেন যে আপনার
ধরেন যে গত আমার মনে হয় 30 বছরে 100টা গণপরিষদ হয়েছে আমার ধারণা, আমি দেখে বলতে পারবো আপনাকে। সো গণপরিষদ এমন কিছু না যে এটা হয় না, এটা প্রচুর হয়। তো আমরা এই জিনিসটা 30 বছর না হলে আরেকটু বেশি সময়ের মধ্যে ধরেন যে অন্তত 100টা গণপরিষদ হয়েছে পৃথিবীতে। সো আমাদের এখানে হয়েছে, আমাদের এখানে 70 সালে হয়েছে। আমাদের এখানে আসলে 46-এর যে ইলেকশন সেটাও আসলে একটা আচ্ছা, গণপরিষদ ইলেকশন ছিল। জনাব দিদার সাহেব, আপনি বলুন বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, যদি সংবিধান বৈধ হয় সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ, যদি ইন্টারিম গভর্নমেন্ট বৈধ হয় সেক্ষেত্রে সংবিধান অবৈধ, তাহলে কোনটাকে আপনি বৈধ বলবেন, এই কোনটাকে ইন্টারিম অবৈধ? গভর্নমেন্ট কোনো রেগুলার কোনো গভর্নমেন্ট না তো। আমরা খুব সুখে 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 মনে করেন যে ডক্টর ইউনূসকে এখানে সরকার বানায় নাই বা ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার বানায় নাই। আমাদের 2000-এর মতো মানুষ আমাদের জীবন দিছে। আমাদের 30,000-এর বেশি মানুষ আসলে বুলেট মানে গুলিবিদ্ধ হয়েছে। আমার নিজের শরীরে 4টা গুলি লাগছিল, আমি 4টা গুলিবিদ্ধ হয়েছি, আমি গুম হয়েছি, আমি জেলে গেছি। আমাদের দলের আমাদের যে জোট গণতন্ত্র মঞ্চের অন্তত একজন শহীদ হয়েছেন, অনেকেই জেলে গেছেন, অনেকেই আপনার মানে অন্তত 1000 খানেক মানুষ আসলে আপনার গুলিবিদ্ধ হয়েছেন গণতন্ত্র মঞ্চের। তো এইরকম একটা জিনিসের পরে, গণ অভ্যুত্থানের পরে আপনার সংবিধানে কি আছে বা নাই এইটা আসলে বড় বিষয় না। বিষয় হচ্ছে যে জনগণের ম্যান্ডেট, বিষয় হচ্ছে যে 2000 মানুষ আসলে শেখ হাসিনার অবৈধ সরকারকে চায় নাই, শেখ হাসিনার সরকারকে লাথি মাইরা দেশ থেকে বাইর করে দিছে। এই 2000 মানুষ এই জন্য জীবন দিছে। বাংলাদেশে অন্তত 95% মানুষ, অন্তত 90% মানুষ আসলে এই জিনিসটা চাইছে। এর চেয়ে বড় ম্যান্ডেট, এর চেয়ে বড় সংবিধান আসলে আর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যদিও এটা এরকম কোনো তথ্য উপাত্ত বা ডেটা আপনি হাজির করতে পারেন নাই, 90% মানুষ তখন নিজের বিরুদ্ধে ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারপরেও যাই হোক, এটা মোটামুটি ধারণা করা যায় মোটামুটি বিশাল একটা অংশ তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধিতা ছিল। আমি চলে যাব জনাব ফুয়াদ ভাইয়ের কাছে। ফুয়াদ ভাই, এখানে ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ যত বেশি দীর্ঘায়িত হবে, এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে কিনা? মানে ইন্টারিম গভর্নমেন্ট এখন অলরেডি 7 মাস অতিবাহিত করে ফেলছে, সামনে আর কত সময় ধন্যবাদ। অতিবাহিত করবে এটা টিম আনসার্টেন। এর কারণ আগে আমার কিছু আলোচনায় এখনো একটা কথাই ইন্টারিম আমি গভর্নমেন্ট প্রধান এখনো কোনো মানে টাইম লাইন দেয় না, ইভেন এক্সাক্ট কোনো ডেট টাইম সেটা উল্লেখ করে নাই। তো সেক্ষেত্রে যতদিন পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট কন্টিনিউ করবে, সেক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হবে কিনা, বা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যেটা আমরা মনে করি, এটা গণতান্ত্রিক ধন্যবাদ রাজনৈতিক আপনাকে। আমি দলগুলো মনে করে। একটু আমাদের যে লিডার ভাই আমার কিছু আলোচক উনি যেটা বলেছিলেন যে হাসিনা ফ্যাসিস্ট সরকার, কেন আমি ফ্যাসিস্ট বলতে রাজি না, আমি ওই অর্থে বলেছি যদি হাসিনা ফ্যাসিস্ট হয় কি কারণ হয়, মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে তাদের বাক স্বাধীনতা দেয়নি, আন্দোলন সংগ্রাম করতে দেয়নি, তাদের আপনার এই গণমাধ্যমের যে আপনি যে সাইবার অ্যাক্টের কথা বলেছেন, এই কারণগুলো যদি ফ্যাসিস্ট হয়, হাসিনা চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ করে পুলিশকে যেটা আমরা শুনেছি 3900 পুলিশ হত্যা করা হয়েছে নির্মমভাবে, এবং আপনি দেখেছেন পাবনাতে 9 জন পুলিশ কিভাবে পুড়িয়ে মারা হয়েছে, প্রত্যেকটা 243টা থানা লুট করা হয়েছে। কিভাবে একটা রাষ্ট্রে যারা আমার রাষ্ট্রকে রক্ষা করবে তাদের উপর কিভাবে নির্যাতন হতে পারে, আপনি বলবেন যে এটা ক্ষোভের, কিন্তু আমি তাও এটা কোন ফ্যাসিলিটিজম, এটা কি গণতন্ত্র তাহলে বলবো? এটা কি সংস্কারের প্রারম্ভিক সূচনা? যে আমার আইন শৃঙ্খলা যারা দায়িত্ব তাদেরকে ধ্বংসযোগ্য করে তারপর রাষ্ট্রের বিভিন্ন আপনার মুক্তিযুদ্ধের চেতনা, বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন মুক্তিযুদ্ধের যে সিমটম গুলো, যে একটা রাষ্ট্র বাংলাদেশটা যে যে ভিত্তিগুলোর উপর দিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, একদম মুক্তিযুদ্ধকে গলা মালায় পরিয়ে কি সংস্কার সূচনা করেছেন আপনারা? আমি সংস্কার অবশ্যই পক্ষে। আপনি একটা যে বাংলাদেশের সর্ববৃহৎ একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে কি আপনি সংস্কার শুরু করছেন? তাহলে আপনি কি কোন ফ্যাসিস্ট? এটা কি ফ্যাসিজম নয়? এটা তো ফ্যাসিজম। তাহলে আপনি তো এই হাসিনার কে ফলো করতেছেন। আপনি আসছেন সংস্কারের জন্য, মানুষের ছাত্ররা আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সংস্কারের জন্য, আপনি বলছেন সংস্কারের জন্য, আমি আপনার স্বাগত জানাই। আপনি দীর্ঘদিন ধরে সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কার তো জনগণের জন্য, কে না চাই? আমরা তো জানি দেশের নাগরিক, সবকিছু বাইরে আমি নাগরিক, আমিও তো চাই সংস্কার হোক। কিন্তু সেই সংস্কার যদি একটি গোষ্ঠীকে দমন করার জন্য আবারও সেই, আপনি দেখেন এখন গণমাধ্যম তো কথাই বলতে পারে না, গণমাধ্যমের বাক স্বাধীনতা এখন যেভাবে হরণ করা হচ্ছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমার ফ্যাসিলিজমটা এখনো রয়ে গেছে? এখন
আমি ওই অর্থে বলছি যে ওনার সাথে এই জিনিসটা যুক্ত হচ্ছি যে আপনি ফ্যাসিস্ট যদি দূর করতে না পারেন, আপনি যদি আবার সে কালচারটা নিজের ভিতর ধারণ করে এসে আপনি যদি সেটাকে সামনে এনে যদি আপনি সংস্কার বলেন, তাহলে এই সংস্কার জনগণ কখনো সমর্থন দিবে না আপনাকে। বিনয়ের সঙ্গে আমি কি একটু জবাবটা দিব এখন নাকি আমি খোরশেদ ভাই? শেষ করি। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার যে জিনিসটা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়তেছে কি বাড়তেছে। আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার, ওনারাও আসলে দ্বিধাদ্বন্দ্ব, ওনারা কি অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা বিপ্লবী সরকার। মানে অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কি কাঠামোগত ভাবে যেভাবে হয় সেভাবে কি হয়েছে এই সরকার? এটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ। তবুও যেহেতু আমাদের ছাত্ররা ডক্টর ইউনূস সাহেবের মতো একজন ব্যক্তিকে এনে বসাইছেন, মানুষ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিতে, উনি রাষ্ট্র চালাচ্ছেন। এখন উনি কিন্তু রাজনৈতিক যে ডেডলাইন উনি বলছেন ডিসেম্বর থেকে জুনের পর্যন্ত হবে। এখন যদি সংস্কারটা ওইভাবে করতে যায়, তাহলে আমার মনে হয় না এখন এত অল্প সময় সংস্কার হবে। সংস্কার করতে যদি টোটালি যদি আপনি রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করতে, তাহলে দীর্ঘমেয়াদী করতে হবে সরকার। এটা নো ডাউট। এই এভাবে সরকার কি বলতে দীর্ঘমেয়াদী বলেন? থাকতে হবে, কিন্তু কষ্টটা থেকে যায়। এই সরকার যে সংস্কার করবে, আমি বারবারই কথাটা বলছি, এই সরকার যে সংস্কার করবে, সেই সংস্কার করার জন্য যে কমিশন গুলো হয়েছে, ইতিমধ্যে যেমন আপনার সংবিধান সংস্কার জানতে দিয়েছে, ওই সংবিধান সম্পর্কে আদৌ কতটুকু বুঝে, এটা নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা অলরেডি বিভিন্ন প্রতিক্রিয়া আপনি দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, স্পষ্ট যাচ্ছে উনি একটা রাষ্ট্রের বাইরে ছিল, দীর্ঘদিন বাইরে ছিল, একটা অর্গানাইজেশন ছিল, যে অর্গানাইজেশনের মাধ্যমে নাকি গত সরকারে হটানোর একটা পরিকল্পনা, সে অর্গানাইজেশন উনি সংবিধানের সংস্কার চেয়ারম্যান, নির্বাচন কমিশন সংস্কার চেয়ারম্যান যিনি, ওনার বিরুদ্ধে $29 বিলিয়ন যে জিনিসটা, ওখানে একটা প্রশ্ন আসে। তাহলে শুরুতে যে সংস্কারটা আসবে, তারাও কিন্তু বিকশিত হয়ে গেছে, ঠিক আছে, জনগণের মধ্যে এই প্রশ্নগুলো ঢাক দিচ্ছে, তারা এখন আতঙ্কিত। আমরা আসলে কাজের কি সংস্কার করবো, আদৌ কি আমরা সেই কাঙ্ক্ষিত সংস্কার যেতে পারবো, নাকি আদৌ নাকি এটা আসলে সংস্কার নামকরণ করে একটি শ্রেণী তাদের ক্ষমতাকে পুঞ্জীভূত করতে চাচ্ছে, দীর্ঘমেয়াদী করতে চাচ্ছে। এই হলো মূল প্রশ্ন। জি, আমি একটু জবাব দেই বিনয়ের সঙ্গে। প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলি যে যে পুলিশদেরকে আসলে গণঅভ্যুত্থানের সময় খুন করা হয়েছে, যাদের মনে করেন যে স্থাপনা আপনি বলছেন যে ভেঙে দেওয়া হয়েছে, আমি বলবো যে এরা মানে পুলিশকে আসলে খুন করা হয় নাই। যেটা করা হয়েছে যে আপনার ফ্যাসিজমের বিভিন্ন যে চিহ্ন, তার যে বিভিন্ন যে হাতিয়ার, সেগুলোকে আসলে খুন করা হয়েছে, সেগুলোকে ধরেন যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেইটা সামহাও সেটা হচ্ছে যে ধরেন যে মুক্তিযুদ্ধের একটা চিহ্ন, কিংবা ধরেন যে শেখ মুজিব সাহেবের মূর্তি, কিন্তু ভাস্কর্য, কিন্তু শেখ মুজিব সাহেবের মূর্তি হিসেবে তাকে অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে, জিনিসটা সেটা না। শেখ মুজিব সাহেবকে শেখ হাসিনা আসলে ফ্যাসিজমের একটা চূড়ান্ত একটা হাতিয়ার, একটা রূপক বানায় ফেলছেন। পুলিশকে দিয়ে শেখ হাসিনা মানে ফ্যাসিজমের ধারক বাহক রক্ষক বানায় ফেলছিলেন। এই কারণে তাদের উপর, এবং তারা মানুষের উপর গুলি করছে ভাই, 2000-এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, আপনার 30,000 মানুষ আপনার গুলিবিদ্ধ হয়েছেন। তো এরকম একটা সিচুয়েশন, আর যুদ্ধ অবস্থায় কি হয়, আমরা কি 71 সালে আমাদের সেনারা কি পাকিস্তানি সেনাবাহিনীকে মারে নাই? তাহলে কি আপনি তাদেরকে কি যুদ্ধাপরাধী বলবেন, বা তাদেরকে কি খুনি বলবেন? এটা যুদ্ধ যখন, তখন এই জিনিসটা একরকম। এটা যদি আপনি বলতেন যে এখনো যদি আসলে পুলিশের উপর এরকম কোনো নিপীড়ন নির্যাতন হয়, কিংবা ধরেন যে এখন যদি কোনো আওয়ামী লীগের উপরে যদি কোনো নিপীড়ন নির্যাতন হয় বেআইনি ভাবে কিংবা বিচারের বহির্ভূত ভাবে, সেটা অবশ্যই অন্যায় হবে। কিন্তু সেই সময়টায় যেটা হয়েছে, এটা হচ্ছিল যুদ্ধের অংশ। এবার ভাই তারা আসলে আমাদের উপর এখানে যুদ্ধ একটা চাপাই জিনিস দিচ্ছে, আমি এবং অ্যাড করবো। আমাদেরকে এই জিনিসটা বাধ্য হয়ে করতে হয়েছিল। এবং ওইখানটা অবশ্যই কোনো অবস্থাতে পুলিশ মারার জন্য মারা হয় নাই, মারা হয়েছে যে শেখ হাসিনার ফ্যাসিস্ট একটা হাতিয়ার, এবং যে আসলে জনগণের উপর গুলি চালাইছিল, নির্মম ভাবে 2000-এর বেশি মানুষ মারছিল, তাকে আসলে পিটায় মারা হয়েছে। বিকাশ সাহেব, আমি এখানে একটা জিনিস অ্যাড করি। এরকম একটা প্রচলিত বয়ান অলরেডি মানে বিভিন্ন প্রুফও আছে আমাদের ডিপ স্টেটের যে একটা বিষয়, সেক্ষেত্রে এরকম বয়ানটা যদি বলা হয়, সেটা আমার মনে হয় যে এটা একেবারে অতিরঞ্জন হবে না যে ওই সময় ইয়ের সময় গণ অভ্যুত্থানের সময় একেবারে যে 2000 মানুষ পুলিশ অথবা আওয়ামী লীগে মেরে ফেলছে, এর বাইরে এটাতে কোনো কনস্পিরেসি থিওরি নাই। এটা আসলে পাবলিক তো এখন ওই রকমটা বিশ্বাস পরিপূর্ণভাবে বিশ্বাস করবে না। আমি সম্ভবত এই একই কথা হয়তো জনাব
ফুয়াদ সাহেব এটাই হয়তো বুঝাইতে চাইছিলেন। আর সেটা তো আমরা যেটা জানি যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে সংগ্রাম সেটার আ মানে সেটা তো একটা মুক্তিযুদ্ধ, সেটা একটা স্বাধীনতার যুদ্ধ, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য। সেই প্রেক্ষাপটের সাথে, সেই ডেপিকশন এর সাথে, চিত্রের সাথে ২৪ এর গণঅভ্যুত্থানের সাথে এটাকে আসলে মিলানো ঠিক হবে? উচিত হবে? মানে আপনি যদি ভাবেন যে আমাকে এখন গুলি করছে, বা আমার সামনে ধরেন যে আমার পরিবারকে আল্লাহ মাফ করুক, বা আমার সামনে আমার ধরেন যে কাউকে, আমার বন্ধু কাউকে খুন করলো নৃশংসভাবে, এবং এরকম যখন একটা সিচুয়েশন হয়, তখন আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আমি আসলে তাকে ধরেন যে মানে কি বলে আপনার লেট হিম গো, আমি তো তাকে আসলে ছেড়ে দিব আমি না। এক্সপেক্ট করি বা আমি না তো করি তাকে সেটা অবশ্যই এখানে ছেড়ে কিন্তু দিব না। না। কথা হচ্ছে আমি যে গণ এখানে কি অভ্যুত্থানের সময়টাই সেটা। আমি কি এই একই জিনিস কি আমি এখন গণ অভ্যুত্থানের পরে আমি কি করছি কিনা, বা গণ অভ্যুত্থানের ৩ দিন পরে ৫ দিন পরে আমি করছি কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। শেখ হাসিনার পুলিশ আমাদের ২০০০ লোককে মেরে ফেললো, এইটা আপনার কাছে বড় প্রশ্ন না? আপনার ৩০ জন বা ৪০ জন পুলিশ মারা গেল, সেটা আপনার কাছে বড় প্রশ্ন হলে এটা খুব দুঃখজনক একটা ঘটনা। না না এটার দিনের বেলা উত্তর ২০০০ কোনটাই ছাত্র দিবে? মারা গেছে, ডেফিনেটলি আমি কি আমি দুঃখ বলছি? প্রকাশ করছি। আমরা এটা নিয়ে নো ডাউট, বিষয়টা হলো আপনি দুই সেট জন পুলিশটা ৩৯০০ পুলিশের অফিসিয়াল রিপোর্ট এটা। এবং আপনি সাম্প্রতিক সময় দেখছেন বিভিন্ন ৩৯০০, থানায় পুলিশ ৩৯০০ আত্মহত্যা করছে, বলতেছেন আপনি? বিভিন্ন জায়গায় পুলিশের ৩৯০০? লাশ পাওয়া যাচ্ছে, পুলিশের লাশ পাওয়া যাচ্ছে, এখনো যাচ্ছে। তাহলে আপনি যে একটা ভাই, ভায়োলেন্স, আমি আপনি বিনয়ের আপনি সঙ্গে আপনাকে আপনি বলবো যে প্যাসিস্টদের, এগুলো আপনি যাকে বা- প্যাসিস্ট বলছেন সে তো নাই, সে তো দেশে নাই। তাহলে আপনি যারা আমার দেশের নাগরিক, তাহলে আপনি বলবেন যে আমাকে আপনি মারছেন, আমি আপনাকে মারবো, তাহলে এই যদি প্রক্রিয়াটা তাহলে আপনার পরিবর্তনের দরকার কি? একটা তো একটা তার যুদ্ধের রাজ্যটা, সময় আমি তাহলে পরিবর্তনের এটা তো কথা এটা তো বলতেছি না, অব্যাহত থাকবে। পরিবর্তনের পরের কথা বলতেছি না, আমি যুদ্ধের সময়কার কথা বলতেছি। এবং যুদ্ধ সবসময় যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ হইলেই যুদ্ধ, আর গণ অভ্যুত্থানটা যে যুদ্ধ না, এইটা কিন্তু না। যুদ্ধ অনেক সময় ছোট ছোট যুদ্ধ হইতে পারে। কিন্তু আপনি যেটা বলতেছেন ৩৯০০ পুলিশ, এইটা আমি জানি না, আমার কাছে এরকম কোনো তথ্য হ্যাঁ, না। আমি আচ্ছা সর্বশেষ যেটা জানি দেখবেন যে আমি পুলিশের, ৩০-৪০ জনের কথা এটা শুনছি। আপনার পুলিশের বিবৃতি এবং আছে, আপনি এইটা দেখবেন। আসলে মানে বিশ্বাসযোগ্য না আমার কাছে, যে যেখানে ২০০০ ধরেন যে তাদের কাছে এত হেভি আর্মস থাকার পরে ২০০০ মানুষ তারা মারলো, আর মনে করেন যে আর্মসহীন আপনার ছাত্র আপনার পাঁচ জনতা তারিখ রাতে পিটায় ২০০০ রাতে কি ঢাকা ৪০০০ মানুষ মেরে ফেলছে, মেট্রোপলিটনে, এটা হইতে পারে না। ঢাকা মেট্রোপলিটনে এনিওয়ে, আপনার আমার মনে হয় যে এইটা মারা এইটা আমার কাছে কোনো তথ্য নাই, আমি এটা নিয়ে আসলে আপনার সঙ্গে তর্ক সমস্ত করতে মিডিয়াতে পারতেছি আছে, না। গণমাধ্যমে আছে, আচ্ছা, ওই যে এটা ডিপ পুলিশের বিবৃতি স্টেটের আমার। বিষয়ে আমি ফুয়াদ আপনি সাহেব, এগুলো আমি একটু আপনাকে থামাবো। 100% আমি আপনাকে ফুয়াদ অ্যাগ্রি সাহেব, করছি। আমি আপনাকে একটু থামাবো। আমি জনাব দিদার সাহেবের কাছে যাব। ওই যে ডিপ স্টেটের যে একটা বিষয় ইতিমধ্যে ইলন মাস্ক থেকে শুরু করে ইউএস এর আই মিন ডেমোক্রেট ব্লকের যে ইয়েটা ছিল, ওই ওই এর অ্যান্টিতে এখন তো রিপাবলিকান ব্লক ক্ষমতায়। তারা যে বিভিন্ন নিউজ এবং বিভিন্ন তথ্য উপাত্ত সহকারে ইউএসএ আইডির যে তথ্যগুলো দিল, যে ডিপ স্টেটে বাংলাদেশে $29 মিলিয়ন খরচ করছে বাংলাদেশের পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইয়ে করার জন্য, গ্রো আপ করার জন্য। এটা তো সম্ভবত ভ্যালিড কিছু। এই বিষয়ে আপনি কি এটার সাথে সামঞ্জস্যতা বা সাদৃশ্য পান না, যে ৫ই আগস্টের বা জুলাই আগস্টের যে ঘটনাটা, ওই ঘটনার সাথে এটার সম্পৃক্ততা আছে এবং সম্পূর্ণটাই তৎকালীন সরকারের দায়ভার না, কিছু কিছু দায়ভার তাদেরও ছিল, এরকম কিছু নয় কি? না, অ্যাকচুয়ালি আপনার এই যে 29 মিলিয়ন ডলারের যে গল্পটা, মানে যে কথাটা, এটা আসলে ট্রাম্প সাহেব এটা আসলে কি বলে ডেমোক্রেটদেরকে ইঙ্গিত করে আসলে এটা বলছে। এটা বাংলাদেশের জনগণকে বলছে বা বাংলাদেশের জন্য মেসেজ জিনিসটা সেটা না, বা বাংলাদেশে কেউ এটাকে ইয়ে করছে সেটা না। এটা আসলে ডেমোক্রেট দুইজন ডেমোক্রেট, যে দুইজনের কথা বলছেন তারা আসলে দুইজন ডেমোক্রেট। ওকে, এটা হচ্ছে যে প্রথম আলাপ। এখানে একটা তথ্য ঘাটতি আছে। আর এই টাকাটা দিয়ে এই ঘটনাটা ঘটাইছে এরকম না। এটা ধরেন যে মানে ইয়ে আমেরিকার আপনার স্টেট ডিপার্টমেন্টে যে ইয়েগুলো আসে, ডোনেশন গুলো আসে, এগুলো অনেক প্রক্রিয়ার মাধ্যমে আসে। এবং আমি সবাই আমরা আসলে জানি গণ অভ্যুত্থান এইটা কোনোভাবেই কোনো প্ল্যান কোনো কিছু ছিল না। 5 তারিখ সকালবেলায় 5 তারিখ সকালবেলাও আমরা জানতাম না যে আসলে শেখ হাসিনা পালায়ে যাবে। সো এটা প্ল্যান কোনো কিছু, এটার জন্য আগে থেকে টাকা পাঠাইছে এমন তো না। যে মনে করেন যে মানে ট্রাম্প মানে তখনকার বাইডেন তখন মনে করেন যে 3 তারিখ 4 তারিখে তারা সেটা বুঝে তো গেছে, এমনও হইতে পারে, এটা সেটা তো তো হইতে এমনও পারে হইতে না। পারে আপনি আপনি ওই ডিপ আমরা স্টেটের অংশ না, অনেকেই কিন্তু আপনি জানেন না।
আচ্ছা, আমি একটা কমন সেন্স দিয়ে চিন্তা করি। আপনি হয়তো স্টেটের অংশ, আপনি আমার চেয়ে বেশি জানতে পারেন। আমি না, স্টেটের আমি অংশ না অংশ অবশ্যই। না, আমি অংশ না, বাট এই আমি ধরনের জানি না, কথা আমার বলছি কমন সেন্স আপনি আমার বলে যে মেজাজটা এইটা, আমার কমন সেন্স বলে ট্রাম্প এটা, তার যারা প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প তো আজকের প্রেসিডেন্ট না, তা ট্রাম্প তো এর আগের অনেক পুরানো পলিটিশিয়ান। ট্রাম্পের তো এর আগেও আমরা ট্রাম্পকে দেখছি। সো আমি স্পষ্টতই মনে করি যে এটা ট্রাম্পের আসলে কি বলে ডেমোক্রেটদের বিপক্ষে তার একটা, এটা একটা চাল। এটা বাংলাদেশের হয়তো, সে হয়তো নামও মানে সে হয়তো ওইভাবে আসলে জানেও না জিনিসগুলা, সে হয়তো কেয়ারও করে না। হ্যাঁ, সো এটা আমার আমার পারসেপশন। আমার কাছে এর চেয়ে বেশি কোনো ওকে তথ্য নাই ফাইন, আমার। আপনার আপনার মতকে, আপনার পারসেপশনকে, আপনার চিন্তা চেতনা যে অ্যানালাইসিস, সেটাকে আমি সম্মান জানাই, সাধুবাদ জানাই। এক একজন নানান মুনির নানান মত, আসলে বাস্তবতা গণ অভ্যুত্থান কখনো তথ্যপাত্র প্ল্যান্ড হইতে ভিত্তিক। পারে না, বিপ্লব প্ল্যান্ড হয়, গণ অভ্যুত্থান প্ল্যান্ড হইতে পারে না আর কি। ওকে ফাইন, আমরা অনুষ্ঠানের খুবই শেষ প্রান্তে চলে এসেছি। আমি সর্বশেষ প্রশ্ন নিয়ে আপনাদের কাছে যাব, বিশেষ করে দিদার সাহেবের কাছে আমি যাব। সেটি হচ্ছে আহ এবছরের শেষ নাগাদ আমাদের নির্বাচন, এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান একদম প্রথমেই গণঅভ্যুত্থানের যে গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার কিছুদিন পরে আমাদের সেনাপ্রধান 18 মাসের একটা টাইম ফ্রেম বেঁধে কথা বলছিলেন। রিসেন্টলি আমরা দেখলাম ভারতের রাজনীতিবিদেরা, বিশেষ করে ভারতের সেনাপ্রধানও একই সুরে কথা বলছেন। বিএনপি তো দীর্ঘদিন থেকেই নির্বাচনের কথা, সবার আগে নির্বাচনের কথা বিএনপি উঠেছে। তো এই যে একটা আহ, পার্শ্ববর্তী দেশ, আমাদের সেনাবাহিনী, আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন, এই যে তাদের একটা সম্মিলিত একটা মানে আওয়াজ, এটার আসলে এটা বিশেষ জটিল কোনো সমীকরণ বলে আপনি মনে করেন কিনা, বা নাকি এটা ঠিক আছে বলে আপনি মনে করেন, এই ব্যাপারটা আপনি একটু বলবেন। মানে আমাদের আর্মি চিফ যখন ধরেন যে শুরুতে অগাস্ট মাসে যখন তিনি বলছিলেন যে 18 মাসের একটা কথা, অগাস্ট বা এরকম সময়ে বলছিলেন 18 মাসের একটা কথা, সেই সময় কিন্তু সেটাকে খুব অযৌক্তিক মনে হয় না। আমরাও যদি তখন কেউ আমাদেরকে জিজ্ঞেস করছে, আমরাও কিন্তু মোটামুটি এরকম সময় বলছি, মানে ডিসেম্বর হচ্ছে যে এখানে নির্বাচনের সময়। সো এটা হিসেব করলে মোটামুটি 18 মাসে আসে। আপনার 18 হচ্ছে বেশি, আবার 12 মাস যদি যুক্ত করে 30 মাস হলে একটু বেশি বেশি মনে হয়। এবং কাজগুলো যেগুলো আমাদের আসলে দরকার, এগুলো আসলে 18 মাসে করা সম্ভব। এইটা হচ্ছে মানে এইটা আমাদের পারসেপশন। কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, অনেক সমস্যা হয়, মানে সেগুলো সমাধান করতে হয়, সেজন্য সময় বেশি লাগতে পারে, কম লাগতে পারে, 2-4 মাস, 6 মাস, এইটা একটা অন্য বিষয়। কিন্তু জেনারেলি স্পিকিং 18 মাস যখন কথাটা প্রথম আসছিল, তখন আমাদের কাছে এটা কোনো মানে গভীরসন্ধি এর মধ্যে আছে এরকম কিছু কিন্তু মনে হয় নাই। কিন্তু আমি আপনার প্রশ্নের জবাবটা আমি এইভাবে বরঞ্চ দিব যে আমাদের সেনা প্রধানের বিপক্ষে এই যে একটা আপনার মানে একটা যে একটা যে ষড়যন্ত্র তত্ত্ব বা একটা যে গসিপ উঠছে, বা কেউ কেউ যে তাকে আসলে সন্দেহ করতেছেন, এটা খুবই দুর্ভাগ্য। এই সেনা প্রধানের সকল মানে যারাই আসলে জনগণের টাকায় বেতন নেন, সকলের আসলে জনগণের কাছে পূর্ণ আপনার লায়াবল, পূর্ণ জবাবদিহি, পূর্ণ আপনার স্বচ্ছ এবং আস্থার জায়গায় থাকতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এইখানটায় যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক। বুঝতে পারছি, ধন্যবাদ। আমি সর্বশেষ প্রশ্ন নিয়ে জনাব ফুয়াদ সাহেবের কাছে যাব। আমরা রিসেন্টলি দেখলাম আমাদের সেনা প্রধান, ফুয়াদ ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, আমরা রিসেন্টলি দেখলাম আমাদের সেনাপ্রধান খুবই মানে দীর্ঘদিন আমরা দেখলাম গত 6 মাস তেমন একটা মানে উনার মানে কোনো স্ট্রেট ফরওয়ার্ড আমরা কোনো বিবৃতি শুনি নাই। রিসেন্টলি আমরা একটা বিবৃতি শুনলাম, যেটাতে আমরা এরকম তথ্য পেলাম, যদি বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক যে কলিশনটা এখন চলতেছে, এটা যদি স্টপ না হয়, সেক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে উনি আশঙ্কা করেছেন এবং সরকারকে হুঁশিয়ার করেছেন। আপনি কি মনে করেন এই বিষয়টা, আহ, সেনাপ্রধানের এই বিষয়টা আসলে কিসের কারণে হুঁশিয়ারি দিতে পারে, বা আমাদের অদূর ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, এটা কেন নিয়ে হুমকির মুখে দেখতে পাচ্ছে, কি আপনি কি মনে করেন? দেখুন, আমাদের আমরা যেটাকে গণঅভ্যুত্থান বলি, গণঅভ্যুত্থান এটা ছিল একটা কোটা আন্দোলন, রাইট? ছাত্রদের কোটা আন্দোলন। কারণ একটা রাষ্ট্র যে যে মুক্তিযুদ্ধের উপর বেসিস করে যে রাষ্ট্র
বাংলাদেশ নামক রাষ্ট্রটা আজকে এখানে দণ্ডায়মান, এই মুক্তিযোদ্ধাদের কোটা কেন আমাদের সাধারণ মেধাবীরা, আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেখানে বঞ্চিত হয়? মূলত ছোট্ট একটা ইস্যু দেখেন, সেই গণ সেই কোটা আন্দোলনটা একটা সরকার পতনের চলে গেছে। এখন নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন গণমাধ্যম সব বিশ্বের মানে প্রতাপশালী বিশ্ব যারা নেতৃত্ব দিচ্ছে, রাজনীতিবিদ, রাষ্ট্রনায়করাও কিন্তু এখন এটা নিয়ে প্রশ্ন করছে, এটা কি আসলে শুধু কোটা আন্দোলন ছিল নাকি একটা সরকার বিরোধী, কিংবা এটার সাথে মূল যদি সরকার বিরোধী ছিল না বাংলাদেশ নামক রাষ্ট্রের উন্নয়ন বা বাংলাদেশ আমার রাষ্ট্রের যে মানে আঞ্চলিক ভাবে দক্ষিণ এশিয়ার যে একটা শক্তিশালী হয়ে উঠা আসা ভৌগোলিক ভাবে সেটাকে দমিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, এবার কিন্তু এখন প্রশ্ন চলে আসছে। আমি কেন বারবার বলি যে সংস্কারের পক্ষে আমিও, এই যে কোটা আন্দোলন, সেই কোটাতে এখন যারা মানে 1 মাস যুদ্ধ করছে, যেটা আমার যেটা রিজার্ভে বলতে এটাও যুদ্ধ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের কারণে তারা যদি কোটা না পেতে পারে, তাদের কোটা পাওয়া যদি অপরাধ হয়, 14-15 দিন 1 মাস আপনি একটা সরকার ঘটিয়ে সেখানে এখন আপনি চাকরির কোটা পাচ্ছেন, পারিবারিক চিকিৎসা পাচ্ছেন, এককালীন ভাতা পাচ্ছেন। ছাত্ররা কি আসলে এটা চেয়েছে? এটা কি আমাদের ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীদেরকে, সাধারণ কোমলমতি শিক্ষার্থীদেরকে অপমান করা নয়? এগুলো কারা করতেছে? এটা কি সংস্কারের নমুনা? এই সংস্কারের জন্য কি তাহলে আমরা চেয়েছি? তাহলে তো বুঝা গেছে যে এটা একটা পরিকল্পিতভাবে কিছু ব্যক্তি সরকারে বসবে, ছাত্রদের নেতৃত্বে। আমরা ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি, ছাত্ররা উপদেষ্টা হয়েছে, প্রত্যেকটা মানুষ সমর্থ দিয়ে। এখন সেই ছাত্ররা আবার আসছে দল করতে। দেখেন, রাজনৈতিক আপনি দল মনে হয় করে আমার প্রশ্নের বাইরে চলে যাচ্ছেন। আমি দিন আপনাকে যে প্রশ্ন করছি ওই প্রশ্নের উত্তর দিলে আমি বেটার আমি হবে। যাচ্ছি আমি দিদার প্রশ্নের প্রেক্ষাপটে বলছি। তাহলে দিন শেষে কি হচ্ছে? দিন শেষে মানুষের আপনি দেখেন সাধারণ মানুষের পারসেপশন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। তারা বুঝে গেছে না, যখন প্রতিনিয়ত খুন, হত্যা, প্রথম সংস্কারে ছিল আপনার শত দেশে 149 জন শীর্ষ সন্ত্রাসী, সুইডেন আসলাম সহ বহু শীর্ষ সন্ত্রাসী ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় 2000-এর বেশি জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে দেশে কেন হত্যা, কেন ধর্ষণ হচ্ছে, কেন প্রতিনিয়ত খুন হচ্ছে, কেন প্রতিনিয়ত ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে যাচ্ছে, 168টা গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে আমি ওই জায়গায় আসছি, দিদাকে যে সংস্কার কথা বলছে, তাহলে কি আপনারা এই সংস্কার কথা বলছে? সংস্কার আমি তো আপনার বিপক্ষে বলতেছি না। তাহলে সে সংস্কার করতে না গিয়ে আপনি শুধু একটা মতবিদ, আপনি ফ্যাসিস্টের যে সরকার তার ভিতর সারাদিন তাকে নিয়ে পড়ে থাকতে হবে না। আপনি সংস্কার করতে হবেন এইগুলো, এই পরিবর্তনগুলো। কিন্তু সেই জায়গাতে আপনিও তো আরেকটা ফ্যাসিস্টের জন্ম দিচ্ছে। আর আপনি যেটা বলছেন আমাদের সেনাপ্রধান অবশ্যই উনি দায়িত্বশীল, উনি যেটা বলছেন রাষ্ট্রের স্বাধীনতা, কারণ উনি একটা ইন্টেলিজেন্স মানুষ, বা একটা বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক আমাদের যে শক্তিশালী যে আমাদের যে ডিফেন্স, সেই সেনাবাহিনীর উনি চিফ, তো উনি জানে, ওনারা অবশ্যই সবকিছু অবগত। আমি আগে বলেছি এটা কোনো এখন যে ষড়যন্ত্র হচ্ছে, এখন যাই খেলাটা আমরা দেখতেছি, এখানে শুধু যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তা নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে মারাত্মক একটা ষড়যন্ত্র হচ্ছে। তো সেই ষড়যন্ত্রটাকে রুখে দেওয়ার জন্য হয়তো উনি দেশবাসীকে সচেতন করেছে তার এই বার্তার মাধ্যমে, জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদেরকে সচেতন থাকার জন্য, এবং আমাদের যে জঙ্গিবাদের যে উত্থান বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, সেই জায়গা থেকে হয়তো উনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওনার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে উনি সচেতন করছেন, সতর্ক করেছেন। এটাকে আমি ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি মনে করি এটা আমরা সবাই সেই জায়গাতে আরো বেশি সচেষ্ট হবে। দল, ব্যক্তি স্বার্থ, আমার ক্ষমতা, আমাদের দেশের ক্যারেক্টার চেঞ্জ হলে যখন শেয়ার গুলা পায়, যারা দেখতাম মানে সংস্কার করতেছে, আপনি দেখেন ফ্যাসিস্ট বলতেছেন, দিদাভাই বলতেছেন, ফ্যাসিস্ট যারা করেছে, ফ্যাসিস্টের মূল আজকে যে সাবজি হাসনাত, এরা কিন্তু ফ্যাসিস্ট হাসিনার লোক ছিল, এদের পদবি ছিল। পুরো ফ্যামিলি ফ্যাসিস্ট আওয়ামী লীগের, তারপরে ফ্যাসিস্ট থেকে ফ্যাসিস্ট পড়বেন। মুজিব পড়ার নৌকা প্রতীক নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যিনি প্রেস উইংস, উনি তো ওনার অজস্র প্রমাণ আছে। আপনি প্যাসিস্ট, আপনি বলতেছেন পুলিশ প্যাসিস্ট আছে, প্যাসিজম চেঞ্জ করতে সংস্কার, আপনি সংস্কারের মূল যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমান গভর্নমেন্টে, সেখানে তো আমরা প্যাসিস্ট দেখতে পাচ্ছি। সেই প্যাসিজমের বিরুদ্ধে আপনার পদক্ষেপ কি? আপনি তো রাষ্ট্র সংস্কার নিয়ে আন্দোলন করতে, আপনি এই সংস্কারটা করেন, এটা আমার বিনয়ের সাথে অনুরোধ। আপনার এই জিনিসগুলো বলুন, তাহলে জনগণ আশান্বিত হবে। আমরা যারা সাধারণ মানুষ আমরা আশান্বিত হবো, হ্যাঁ আমরা পরিবর্তন পাচ্ছি, কিছু পরিবর্তন পাচ্ছি।
তবে আমরা ওই যে অতীতের যে ফ্যাসিলিজম সেটার বিরুদ্ধে আমাদের অবস্থানটা সুদৃঢ় থাকবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। দিদার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দীর্ঘ অনেক সময় হয়ে গেছে, আমরা কথা বলেছি। আমরা সামনে আরো কোনো এক সময় আমরা আবার কথা বলবো। আপনাদের দুজনের আমাদের বাংলার প্রবাদে সময় দেওয়ার জন্য এবং আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কখনো দেখা হবে এই অপেক্ষায় রইলাম এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।